আজকে বাংলাদেশে এই যে অভ্যুত্থান, এটা যে ব্যাহত হয়ে যায়, এই যে সংস্কার, এই সময়ের যে দাবি, এই দাবি যে ব্যাহত হয়ে যায়, এইটাকে রক্ষা করার জন্যে বাংলাদেশে আসলে কী রকমের রাজনীতি লাগবে, কাদেরকে সাথে নিয়ে আপনার আসলে আবার ঐক্যবদ্ধভাবে দাঁড়াইতে হবে, এবং সেই ঐক্যের ভিত্তি কী হবে, এবং সেই ঐক্য দিয়ে আপনি কত দূর পর্যন্ত যাইতে চান, সেইটার আসলে রূপরেখা আজকে আপনাকে নির্ধারণ করতে হবে এবং সেই পথে আপনাকে নামতে হবে। তাহলেই আসলে সিরাজুল আলম খানের এই যে আসলে জীবনদান, সারা জীবন যে আসলে ক্ষমতার সাথে থেকে ক্ষমতাকে আসলে চ্যালেঞ্জ করা, আবার প্রয়োজনে ক্ষমতা নেওয়ার জন্য যে লড়াই করা, এইটাকেও বুঝতে হবে। মানুষ তার দেশকে স্বাধীন রাখবে, নিজেকে স্বাধীন রাখবে, স্বাধীন দেশের নাগরিকের মতো মর্যাদা নিয়ে বাঁচার জন্য যেরকম আইন করা দরকার সেরকম আইন করবে। এই জন্য যে অভ্যুত্থান করলো, এই অভ্যুত্থানের উপর দাঁড়ানো সরকার এই অভ্যুত্থানের সাথে বেইমানি করে মার্কিনের সাথে যে চুক্তি করলো, সেই চুক্তিতে আসলে সিরাজুল আলম খানরা এই এত হাজার বছরের যে আসলে বাঙালির যুদ্ধের মুক্তির যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সাথে আসলে বেইমানি করলো। এই কারণে সিরাজুল আলম খানরা এইখানে আজকে পর্যন্ত সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। তো যে কথাটা বলার জন্য এটা বলতেছিলাম যে ধরেন এই যে অভ্যুত্থান হইল, কিছু হইলো, এটা যে ব্যাহত হয়ে যায়, এই ব্যাহত হওয়ার সূত্রটা কি? আমাদের কি বারবারই ব্যাহত হইতে থাকবে? বারবারই আমাদের বিজয় আসবে এবং বিজয় জনগণের কাছে যা পৌঁছবে না, কয়েকজনের কাছে পৌঁছবে, তারা এটাকে আসলে বিক্রি করে দিবে, দেশ বিক্রি করে দেবে, স্বাধীনতা বিক্রি করে দেবে, এবং তারপরেও আমরা তাদেরকে আসলে জিন্দাবাদ বলবো, তাদের পেছনে আমরা থাকবো, এরকম হবে? এটা বন্ধ করার আসলে আমি বলি যে বাংলাদেশে আমরা এর আগে পর্যন্ত যতবার লড়াই সংগ্রাম আসলে সংগঠিত করার জন্যে চেষ্টা করছি, ততবার কেবলমাত্র একটা চিন্তা করছি যে কীভাবে জিতব। যেই কথাটা বলতেছিলাম যে যেই জায়গার মধ্যে আমরা কেবলমাত্র এর আগে পর্যন্ত যতবার লড়াই করছি, লড়াইয়ের সাথে আসলে যারা আমরা যুক্ত থাকছি, লড়াইকে যারা আমরা সংগঠিত করার চেষ্টা করছি, তারা বারবার একটা চিন্তা করছি কিভাবে লড়াইয়ে জিতব। এবং যখন লড়াইয়ে জিতব তখন আসলে এই লড়াইয়ে সবাইকে যুক্ত করতে চাইছি। তখন আর আমরা চিন্তা করি না যে এই লড়াইয়ে বেঈমান যুক্ত হইতেছে, নাকি আসলে দালাল যুক্ত হইতেছে, নাকি স্বাধীনতা বিরোধী যুক্ত হইতেছে। এই সচেতনতা আমরা ছেড়ে দিচ্ছি। আমরা মনে করছি যে লড়াইটা তাড়াতাড়ি জিততে হবে এবং জিতার জন্য এই মুহূর্তে দালাল আসুক, বেঈমান আসুক, এজেন্ট আসুক, লোভী আসুক, তাদেরকে নিয়ে এই লড়াইটা জিততে হবে, বাকি লড়াইটা আবার পরে করব। এই জায়গাটা থেকে আমি মনে করি আজকে চিন্তা করা দরকার যে পরবর্তী যদি লড়াই হয়, আমাদের সন্তানদের আমরা কী শিক্ষা দিয়ে যাব? বেঈমানদের সাথে নিয়ে লড়বে, নাকি আসলে বেঈমানদের বাইরে আসলে লড়াইটাকে দাঁড় করানোর চেষ্টা করতে হবে? আমার কাছে মনে হয় আপনি যদি ৭১কে ধারণ করেন, তাহলে ৭১-এ যারা বেঈমানি করছে তার সাথে আপনার লড়াইয়ের ঐক্য হবে না। আপনি যদি ৯০-কে ধারণ করেন, তাহলে ৯০ যারা বেঈমানি করছে তার সাথে আপনি আসলে করতে পারবেন। আপনি যদি আসলে ২৪-কে ধারণ করেন, তাহলে ২৪-এ যারা বেঈমানি করছে তাদেরকে আপনি নিতে পারবেন না। অর্থাৎ জনগণের মুক্তির আকাঙ্ক্ষার সাথে যে দাঁড়ায়, জনগণের মুক্তির পক্ষে যে দাঁড়ায়, দলকে ওইখানে আটকায় রাখতে হবে। আপনি দলের বাইরের লোকের মালিকানা দিতে চান, তো তার আগে দলের উপরে দলের মালিকানা আছে কিনা এটা প্রশ্ন করে দেখেন। দলের বাইরের লোককে আপনি দলের রাষ্ট্রের মালিকানা দিবেন, অসুবিধা নাই, দিতেই হবে। তো দলের উপরে দলের মালিকানা, দলের উপরে দলের মানে শহীদদের মালিকানা, দলের উপরে দলের সদস্যের মালিকানা খুব গুরুত্বপূর্ণ। দল যখন আসলে দলের শহীদদের বাইরে যায়, দল যখন দলের শহীদদের বিক্রি করে ফেলে, তখন জাতিকে আসলে বিক্রি করে ফেলার এক ধরনের দৃষ্টতা তৈরি হয়, নজির তৈরি হয়। এইগুলিকে পরীক্ষা করে একদম আসলে যদি শুরু করতে হয়, বাংলাদেশকে যদি সঠিকভাবে সঠিক পথে নিতে হয়, তাহলে আমাদেরকে আসলে এইখানে হাত রেখে অঙ্গীকার করতে হবে, নিজের সাথে এই বোঝাপড়া করতে হবে আমরা এটা করব কিনা। এইটা যদি আমরা করতে চাই, তাহলে আমি মনে করি যে আমাদের এই জায়গাগুলির, যেটা বলতেছিলাম কথাটা ভুলে গেছি আমি, তারপরে আমি যেটা বলি যে আমরা তাইলে ওইখান থেকে কতগুলি জিনিস বের করতে পারবো। সিরাজুল আলম খানের কাছ থেকে বের করতে পারবো, আসম রবের কাছ থেকে বের করতে পারবো, অন্যদের কাছ থেকে বের করতে পারবো এইখানকার মানুষ আসলে কী কী চাইছে, ৭১-এর আগ পর্যন্ত কী চাইছে, ৭১-এর পরে কী চাইছে, আজকে পর্যন্ত কী চাইছে,
5টা 10টা জিনিস আমরা বের করতে পারব। এই 5টা 10টা জিনিসকে যদি আসলে আমরা চিহ্নিত করতে পারি এবং এইটাকে নির্ধারণ করার জন্য, এটাকে অর্জন করার জন্য, এইটার সাথে আসলে অঙ্গীকার আবদ্ধ এবং জাতির সাথে আসলে পরীক্ষায় উত্তীর্ণ এই রকম শক্তিগুলিকে নিয়ে যদি আপনি 2টা পথে, কথাটা এখানে শেষ করব, অনেক লম্বা কথা বলে ফেলতেছি, 2টা কথা বলে আমার কথাটা শেষ করব। আমরা যদি এটাকে বের করতে পারি, একটা জিনিস বের করতে পারবো যে আমাদেরকে আসলে বারবার ব্যাহত হয়েছে, আরেকটা জায়গায় আমরা বের করতে পারবো বারবার আমাদেরকে বিভক্ত করা হয়েছে। আমরা বারবার বিভক্ত হয়েছি, বিভাজনের রাজনীতিটাকে আমাদের বের করতে হবে। এটা একদম ব্রিটিশ থেকে শুরু হয়েছে, আজকে না। তাহলে কোথায় কোথায় আমাদের বিভাজনগুলি তৈরি হয়েছিল? 71 একটা বিভাজন তৈরি হয়েছে, 24 একটা তৈরি হচ্ছে, 90 তৈরি হচ্ছে, কিংবা আরও আগে পড়ে আছে এরকম বিভাজন। এই বিভাজনের সূত্রগুলি কি? এই বিভাজনগুলিকে আসলে যদি আমি মীমাংসা করতে চাই তাইলে আমার কি করতে হবে? ভবিষ্যতের বিভাজনকে আসলে আমার এড়াইতে হইলে আমার কোন জায়গায় দাঁড়াইতে হবে? এই পথটা নিয়ে যদি আপনি জাতীয় যে, আমি আবারও সিরাজুল আলম খানের কাছে যাইতে চাই, যে 72 সালে উনি একটা জাতীয় সরকারের পরিকল্পনা করছিলেন, একটা জাতির আকাঙ্ক্ষা, এবং এটা কাদের দিয়ে বাস্তবায়ন হবে, একটা জাতীয় সরকার কীরকম হবে, তার জন্য ওনার একটা পরিকল্পনা ওনারা কিন্তু উত্থাপন করছিলেন। আমরা আজকে পর্যন্ত জাসদের পরেও ধরেন এই যে হাসিনা বিরোধী লড়াইয়ের সময় জাসদ এই জাতীয় সরকার নিয়ে এক ধরনের প্রস্তাবনা নিয়ে আসছিল, এইটাকে শেষ পর্যন্ত কিন্তু আমরা একটা জায়গায় পৌঁছাইতে পারিনি। তাইলে এই 24-এর পরে আমরা কতগুলো জিনিস পাইছি, মানে 24-এর যে প্রস্তাবনা, এটার মধ্যে কিছু জিনিস পাইছি, এটাকে কারা সরতেছে এটা পাইছি। আপনার জাতীয় রাজনীতি তাইলে কাদেরকে নিয়ে করতে পারবেন এটা পাইতেছেন। জাতীয় আকাঙ্ক্ষা কি এটা পাইতেছেন। তাইলে জাতীয় আকাঙ্ক্ষা, এটার জন্য জাতীয় সরকারের রূপরেখা, জাতীয় রাজনীতির রূপরেখা এবং জাতীয় অর্থনীতি। এই যে আপনারা এই কথাটা বলে শেষ করি, আপনারা বাঙালি জাতিবাদের কথা বলেন। বাঙালি জাতিবাদ কোনো একটা স্থির কিংবা স্থায়ী জিনিস না। 71-এর আগে বাঙালি জাতিবাদের যত প্রগতিশীল ভূমিকা আছে, 71-এর পরে বাঙালি জাতিবাদ এরকম প্রগতিশীল জিনিস না। 71-এর পরে বাঙালি জাতিবাদ দিয়ে আপনি পাহাড়ি জনগণকে নিষ্পেষণ করা হয়েছে। আজকে বাঙালি জাতীয়তাবাদ অর্থনৈতিক ক্ষেত্রে খুব, পাহাড়িদের প্রশ্নে দেখবেন বাঙালি জাতিবাদ এক ধরনের আসলে প্রতিক্রিয়াশীল অবস্থানে আছে। আবার আজকে অর্থনৈতিক যে মুক্তি, অর্থনৈতিক যে স্বাধীনতার লড়াই, জাতীয় অর্থনীতির যে লড়াই, এই লড়াই দেখবেন আপনার বাঙালি জাতিবাদ যদি আপনার সাথে থাকে তাহলে এটা আপনাকে আসলে প্রোটেক্ট করবে। আপনার ভারতের আধিপত্যবাদ, মার্কিন আধিপত্যবাদ, চীনের আধিপত্যবাদ, এইরকম আধিপত্যবাদ কিংবা সাম্রাজ্যবাদকে লড়াই করার সময় আপনার বাঙালি জাতিবাদের যে ভূমিকা, অভ্যন্তরীণ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বাঙালি জাতিবাদের এইরকম একই ভূমিকা নাই। এই জায়গাগুলিকে যদি আপনারা আসলে সুনির্দিষ্ট করে চিহ্নিত না করেন এবং ঢালাওভাবে যদি কথা বলেন, তাইলে আপনার রাজনীতি অনেক যাদের আসলে আগ্রহ আছে আপনার সাথে আসা, তাকেও আসলে বাধাগ্রস্ত করবে। এই জায়গাগুলি আরও সুনির্দিষ্টভাবে আপনারা সিরাজুল আলম খানকে যখন আসলে আলোচনা করেন, তখন তার মতো করে আসলে নির্দিষ্ট করার সাহস দেখাইতে হবে। সিরাজুল আলম খান 60-এর দশকে বাঙালি জাতিবাদ, সমাজতন্ত্রের, তখন সারা দুনিয়া জুড়ে সমাজতন্ত্রের যখন লড়াই হচ্ছে, তখন তিনি বাঙালি জাতিবাদের লড়াই করতেছেন। 72-এ এসে উনি সমাজতন্ত্রের লড়াই করতেছেন, বাঙালি জাতিবাদের পক্ষে আর উনি লড়ছেন না। যখন আসলে দলীয় রাজনীতির সীমাবদ্ধতা দেখতেছেন, তখন উনি আসলে দলীয় রাজনীতির বাইরে অংশগ্রহণমূলক আসলে সরকারের কথা বলছেন। এই যে সুনির্দিষ্ট করতে পারা, ইতিহাসের এক একটা স্তরে, জাতির প্রয়োজনের এক একটা স্তরে রাজনীতির নির্দিষ্ট যে দায়িত্ব, রাজনীতির নির্দিষ্ট যে কর্তব্য, এটা যে নির্ধারণ করতে পারা, সিরাজুল আলম খানের কাছ থেকে শিখতে হলে ওই জায়গাটা শিখতে হবে। এবং এটা শিখলে আজকে বাংলাদেশে এই যে অভ্যুত্থান, এটা যে ব্যাহত হয়ে যায়, এই যে সংস্কার, এই সময়ের যে দাবি, এই দাবি যে ব্যাহত হয়ে যায়, এইটাকে রক্ষা করার জন্যে বাংলাদেশে আসলে কী রকমের রাজনীতি লাগবে, কাদেরকে সাথে নিয়ে আপনার আসলে আবার ঐক্যবদ্ধভাবে দাঁড়াইতে হবে, এবং সেই ঐক্যের ভিত্তি কী হবে, এবং সেই ঐক্য দিয়ে আপনি কত দূর পর্যন্ত যাইতে চান, সেইটার আসলে রূপরেখা আজকে আপনাকে নির্ধারণ করতে হবে এবং সেই পথে আপনাকে নামতে হবে। তাহলেই আসলে সিরাজুল আলম খানের এই যে আসলে জীবনদান,
সারা জীবন যে আসলে ক্ষমতার সাথে থেকে ক্ষমতাকে আসলে চ্যালেঞ্জ করা, আবার প্রয়োজনে ক্ষমতা নেওয়ার জন্য যে লড়াই করা, এইটাকেও বুঝতে হবে। আমি শহীদুল্লাহ ফরাজি ভাইয়ের বক্তব্যের স্পিরিটের সাথে একমত, কিন্তু কতগুলো জায়গায় একটা জায়গায় আবারও একটু বলে শেষ করি যে অনেক সময় মনে হইতে পারে যে ক্ষমতার বাইরে থাকা বোধহয় মহত্ব, ক্ষমতার বাইরে থাকা মহত্ব দার্শনিকের জন্য, রাজনীতিবিদের জন্য ক্ষমতাকে টার্গেট করাই হচ্ছে তার দায়িত্ব। অতএব আপনাকে ক্ষমতাকে টার্গেটও করতে হবে, কিন্তু এই ক্ষমতাকে টার্গেট করতে হবে আপনার রাজনীতির স্বার্থে, নিজের স্বার্থে না। নিজের স্বার্থে যখন আসলে ক্ষমতাকে নেওয়া হয় তখন এটা দালালি হয়, এটা বেইমানি হয়, এটা জাতির সাথে প্রতারণা হয়। তো জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, রাজনীতির স্বার্থে ক্ষমতা নেবেন বলেই তো আপনি রাজনৈতিক দল করেন। অতএব এই জায়গাগুলিকে আলাদা করার, আলাদাভাবে নির্দিষ্ট করে বুঝতে পারার প্রয়োজনটা আপনাদের পড়বে, আমাদের পড়বে। আমি মনে করি যে আপনাদের সাথে দীর্ঘদিনের আমার যে চলা, আপনারা আমাকে অনেক বেশি আসলে সুযোগ দেন বলে এরকম মাতব্বরি আলাপ করার ধৃষ্টতা দেখালাম। আশা করি আপনারা আমাকে মাফ করবেন। আমি যেগুলি অনুভব করি, আমি বাংলাদেশে মনে করি আমার দলের বাইরে কেবলমাত্র আপনার দলই হচ্ছে এরকম একটা জায়গা যেখানে আমি আমার দলের মধ্যে যে ধরনের কথা বলতে পারি, এই রকমের কথা বলার সাহস দেখাই, এই রকমের কথা বলার সুযোগ নেওয়ার চেষ্টা করি। তো সেইভাবে আমি কথাগুলি বলছি, অন্যভাবে নিয়েন না, কেউ আহত বোধ করেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা।